বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের বাদবাকি খবর নিয়ে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকে পাশের হার ৯৭.২৬ এবং ইবতেদায়ীতে পাশের হার ৯১.২৮। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন। সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন। নতুন পদ্ধতিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই পরীক্ষায় এবছর প্রাথমিকে ৯৭.২৬% শিক্ষার্থী পাশ করেছে। সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২২,০০০ ছাত্রছাত্রীকে ট্যালেন্ট পুলে এবং ৩৩,০০০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। গড় পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে আছে। ২০০৯ সালে ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একেবারে শূন্য পাস, আর ২০১০ সালে ৪৩টা স্কুলে শূন্য পাস ছিল, আর ২০১১ সালে আমরা ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মহুতির জন্য অনশনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক মনে করছেন না প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এই সরকার ক্ষমতায় আসার পর রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কি কি সুযোগ সুবিধা দিয়েছে, সেই সুযোগ সুবিধাগুলি তাদের মুখে শুনলেই, তাদেরকে প্রশ্ন করার পর আমাদেরকে যদি আবার ধরেন, আমার মনে হয় ভালো হবে যে আসলে আমাদের কথাটা ঠিক না ওদের কথাটা ঠিক। কাজে ৩৬ মাস একটি সরকার আসার পর পরে যে সুযোগ সুবিধাগুলি দিয়েছে, তাদের কাছ থেকে উত্তর পাওয়ার পর আপনারা একসাথে হোক বা খণ্ডিত ভাবে হোক আমাদেরকে যদি ধরেন যে ওনারা তো বলছে আপনারা এই দিয়েছেন, আসলে কি দিয়েছেন, তখন অবশ্যই আপনাদের কাছে বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। এদিকে অনশনরত শিক্ষকরা বলছেন, দাবি না মানলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহুতি দেবেন তারা। রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দুর্নীতির কারণেই রাজধানীতে আনফিট গাড়ি চলাচল করে বলে স্বীকার করলেন খোদ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীতে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরিফ আহমেদের রিপোর্ট। কর্মশালায় যোগাযোগ মন্ত্রী বলেন, বিআরটি এর ইমেজ ভালো নয়। এই প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দালালরা সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। যে আধুনিক বাংলাদেশ আমরা বলবো, তার সঙ্গে আমাদের জীবনযাত্রার এই বিষয়গুলো দেখতে হবে, এগুলোকেও মেলাতে হবে। আপনি কি কোনো গ্রামে এত বিশ্রী চেহারা, এত আনফিট গাড়ি, আমার তো মনে হয় কোনো গ্রামেও আজকাল গ্রামের রাস্তায় চলে না, যে গাড়িগুলো ঢাকা সিটিতে চলে। আইন আমাদের মানতে হবে, কোন ল মেকার ল ব্রেকার হতে পারে না। সেটা আপনারা শুনবেন কেন? অমুকের তদবির, অমুকের অনুরোধ, ওই গাড়ি ছেড়ে দাও, ওই কোম্পানির গাড়ি ছেড়ে দাও। আনফিট হলো ফিটনেসের সার্টিফিকেট দিয়ে দিতে হবে। ড্রাইভার আনফিট থেকে শুধু হবে না, গাড়ি আনফিট সেটাও দেখতে হবে। আগামী ১ বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষ আশ্বাসের বেলুন দেখতে চায় না, তারা চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। মানুষ আশ্বাসের রঙিন বেলুন দেখতে চায় না। এদেশে আশ্বাসের অনেক রঙিন বেলুন উড়ানো হয়েছে, কিন্তু সেই বেলুন আবার চুপসে গেছে। সঠিক নির্দেশনা মেনে গাড়ি চালাতে গাড়ি চালকদের পরামর্শ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল মেরেছে। এতে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শহীদুল্লাহ সহ অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছে। প্রতিবাদে ২ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। এখনো
বিদেশি কোম্পানি, কমিশনভোগী ও দুর্নীতিবাজদের কবল থেকে জ্বালানি মন্ত্রণালয়কে মুক্ত করে দেশের সম্পদ দেশের কাজে ব্যবহার নিশ্চিত করা এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান সহ 7 দফা দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনে একের পর এক মিছিল এসে জড়ো হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে সচিবালয়ের প্রবেশ পথ পল্টন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। মিছিলটি দৈনিক বাংলার মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। প্রতিবাদে 2 জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বিক্ষোভ পূর্ব সমাবেশে কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল করা না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। ওয়েলকাম করে নিজের দেশের লোককে সর্বনাশ করে, সেই সরকারের প্রয়োজন হলে উৎখাত করে আমাদের পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কর্মীরা দফায় দফায় বিক্ষোভ করেন এবং হরতাল দেওয়ার দাবি তোলেন। এ সময় আনু মোহাম্মদ বলেন, 2 জানুয়ারির কর্মসূচিতে বাধা এলে হরতাল সহ লাগাতার কর্মসূচি দেয়া হবে। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার আরব লীগ মিশনে পর্যবেক্ষণ শুরু হলেও সহিংস ঘটনার সমাপ্তি ঘটেনি। শুক্রবারও সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে অন্তত 12 জন বিক্ষোভকারী। জুমার নামাজের পর লাখ লাখ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলে তাদের উপর হামলা চালায় সরকারি বাহিনী। সানোয়ার পারভেজের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় আরব লীগের পর্যবেক্ষক মিশনের উপস্থিতিতেই সরকারি বাহিনী আরও অন্তত 12 জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। শুক্রবার জুমার নামাজের পর লাখ লাখ জনতা সারা দেশে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। সরকারের পক্ষ থেকে বিক্ষোভ প্রকাশের অনুমতি দেয়া সত্ত্বেও কঠোর দমননীতি অনুসরণ করে সরকারি বাহিনী। আরব লীগ পর্যবেক্ষক মিশন হত্যা ও রক্তপাত বন্ধে কার্যকর কোনো ভূমিকা রাখতে না পারায় তাদের সাথে বিতর্ক করতে দেখা যায় বিক্ষোভকারীদের। চলতি বছরের মার্চ থেকে বাশার আল আসাদ সরকারের পদত্যাগ ও রাজনৈতিক অধিকারের দাবিতে আন্দোলন করে আসছে সিরিয়ার গণতন্ত্রপন্থীরা। তাদের দমন করতে দেশের গুরুত্বপূর্ণ এলাকায় ভারী অস্ত্রসহ সেনা ও পুলিশ মোতায়েন করে সরকার। অবস্থা পর্যবেক্ষণ করতে সোমবার সিরিয়া যায় আরব লীগের একটি পর্যবেক্ষক দল। আন্দোলনকারীরা পর্যবেক্ষণ মিশনের উপস্থিতিতে শুক্রবার সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের ডাক দেয়। এতে সাড়া দিয়ে লাখ লাখ আন্দোলনকারী পথে নেমে আসে। তাদের ধারণা ছিল পর্যবেক্ষকদের উপস্থিতিতে সরকারি বাহিনী সংযত থাকবে, কিন্তু তা হয়নি। আগের মতোই সমান হিংস্রতা নিয়ে বিক্ষোভ দমন করে সরকারি বাহিনী। সানোয়ার পারভেজ, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।